6 মাসের মধ্যে সম্ভব, নিয়ত সবার ভালো থাকে। এখানে আমার তারা যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন হবে, যেন 300 জন নির্বাচিত হলো, এই 300 জন পার্লামেন্টের কাজও করবে, 300 জন গণপরিষদের কাজও করবে। এটা খুব সোজা ব্যাপার। সোজা হচ্ছে তারা যখন পার্লামেন্ট হিসাবে বসবে, তখন এই 72 সংবিধানের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলা, সেটা সাধারণ সংবিধান সংশোধনীর মাধ্যমে করবে, 2/3 মেজরিটির মাধ্যমে। আর যতদিন পর্যন্ত নতুন সংবিধান প্রণীত না হয়। আর গণপরিষদ এই 300 জনই সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন বা দিনের কোনো একটা সময়, ধরুন সন্ধ্যার পরে 2 ঘন্টা, তারা গণপরিষদ হিসাবে বসবে। এই যে সংস্কার প্রস্তাব কিংবা চার্টার যেটা বলা হচ্ছে, জি, এই চার্টারটা আপনারা করার পর এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে? এই চার্টার তো হলো যে আপনি এটা এগ্রিড হলেন, তো এখন আপনি এগ্রিড হওয়ার পর এটার আইনগত ভিত্তিটা কিভাবে দাঁড় করাবেন? চার্টারের মধ্যে তো ইস্যু থাকবে, এই ইস্যুতে আমরা ঐক্যমত্য হলাম। তো ইস্যু বেসড আইন হবে, যেখানে আইন করা দরকার আইন করব, যেখানে পলিসি করা দরকার পলিসি করব, যেটার সাথে সংবিধান সংশোধনের দরকার Exact, ম্যাক্সিমাম one ক্ষেত্রে, minute, one minute. অনেকগুলো ক্ষেত্রে। যেটার সাথে সংবিধানের বিরোধ আছে, যেটার ক্ষেত্রে সংবিধানের সংশোধনী প্রয়োজন, সেখানে রাজনৈতিক দলগুলো বসে ঠিক করবে যে এটা আমরা কি পরবর্তী সংসদ, আমরা একটা ঐক্যমতে আসলাম, পরবর্তী সংসদ করবে, এটা তারা করতে পারে। আবার তারা বলতে পারে যেহেতু আমরা সবাই একমত হয়েছি, ধরেন তারা বলল 70 অনুচ্ছেদটা একটু মডিফাই করতে হবে, আমরা সবাই একমত হলাম, ঠিক আছে আপনারা অধ্যাদেশের মাধ্যমে করে ফেলেন, আমরা পরবর্তী সংসদ এটাকে র্যাটিফাই করব। সুপ্রিয় দর্শক, আমার দেশ এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি জাহেদ চৌধুরী। আজ আমার দেশ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজকের এই অনুষ্ঠানে আমরা জনাব আসিফ নজরুলকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের আমার দেশ পত্রিকা অফিসে উপস্থিত হয়েছিলেন এবং আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে। জনাব আসিফ নজরুল। জি, আসলে আজকে আমাদের একটা ইফতার পার্টি ছিল, একটু আমাদের দর্শক শ্রোতাদের বলি। মাহমুদ ভাই আমাদের খুব প্রিয় মানুষ, উনার দেশপ্রেমের জন্য, সাহসী ভূমিকার জন্য। তো মাহমুদ ভাই আজকে আমাদেরকে উনার স্নেহভাজন কয়েকজনকে ইফতারির জন্য অফিসে ডাকলো, আমরা আসলাম। আসার পর খুব ভালো লাগলো, এত ছোট একটা অফিস থেকে উনি এরকম একটা পত্রিকা বের করছেন অল্প সময়ের মধ্যে। আমার দেশে আপনারা যে কোয়ালিটির রিপোর্ট করছেন, যে ইনডেপথ রিপোর্ট করছেন, মাহমুদ ভাইয়ের যে মন্তব্য প্রতিবেদনগুলো, এটা ইতিমধ্যেই প্রত্যাশিতভাবেই অনেকের নজর কেড়েছে। তো মাহমুদ ভাইকে আমি সবসময় বলি, মাহমুদ ভাই আপনার 1 বছরের মধ্যে আমার দেশকে দেশের প্রধান দৈনিকে পরিণত করতে হবে। এটা মাহমুদ ভাইয়ের কাছে আমাদের মানে প্রত্যাশা এবং বিশ্বাস। আমার দেশে অফিসে আসলে মনে হয় মানে একটা নিজের আত্মীয়র বাসায় আসলাম, নিজের পরিবারের কাছে আসলাম, এরকম মনে হয়। আপনি নিজেও তো একসময় সাংবাদিকতার সাথে জি, জড়িত ছিলেন। আমরা একসময় আপনি বিচিত্রায় কাজ করেছেন, আমি দৈনিক বাংলাতে জি, ছিলাম, তখন থেকে আপনার সাথে পরিচয়। তো পরিচয়ের সূত্র ধরেই এই পেশার সাথে আপনার একটা দীর্ঘদিনের জি, সম্পর্ক। তো আপনি এমন একটা সময়ে সরকারের দায়িত্ব নিয়েছেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন। শুধু তাই নয়, জুলাই গণ অভ্যুত্থানে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সারা দেশবাসী এটা জানে যে যারা যে কয়জন মানুষ তখন সাহসের সাথে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার ফেসিবাদকে উৎখাতের জন্য, তার মধ্যে আপনি অন্যতম। ঠিক। আপনি যদি খুব সংক্ষিপ্তভাবে ওই সময়কার আপনার অবস্থান এবং ভূমিকা নিয়ে একটু কথা বলেন, যদিও আপনি এই নিয়ে বহুবার কথা বলেছেন, কিন্তু আমাদের স্টুডিওতে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আমি জাস্ট খুব সংক্ষেপে বলি, আমি আসলে 15 বছর ধরেই মানে অন্যায় অবিচার দেখলে সহ্য হতো না। আর বাংলাদেশের প্রতি সরকারই কম বেশি অন্যায় করতো, কিন্তু শেখ হাসিনার শাসনকালে অন্যায় অবিচার, নির্যাতন, মিথ্যাচার, ভারত তোষণ, এগুলি এমন এক পর্যায়ে চলে গেছিল যে নিজের বিবেকের তাড়নায় চুপ থাকতে পারতাম না। তো এমন অনেক সময় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30-40টা ছেলে মিছিল করছে, একমাত্র আমি ছিলাম শিক্ষক হিসাবে, মানে তখন খুব দুঃখ লাগতো যে আমাদের কি বিবেক মরে গেছে, আমাদের ইয়াং জেনারেশন কোথায়, আমাদের বিবেক কোথায়, নাগরিক সমাজ কোথায়। জুলাই গণ অভ্যুত্থানকালে মানে যখন ছবিগুলো দেখি তখন মনে হয় যে আমার সেই দুঃখ চলে গেছে। আজকে যে আমরা আজকে একটু আগে আমরা একসাথে নামাজ পড়ছিলাম, আমি মামুন ভাই, হঠাৎ আমার মনে হলো যে আমি এই 1 বছর আগে ওটা অকল্পনীয় ছিল। তো এখানে আমাদের ভূমিকা নিয়ে বড় করে বলার কিছু নাই, সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের ছাত্র জনতার। আজকে আমরা যে নাসিফ, নাহিদ, আসিফ, তারপর মাহফুজ, এদেরকে দেখি, আখতার, আমি এটা বলি এখন বুঝছেন যে এরকম নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, আরো হ্যাঁ, এরা এই এই যে নামগুলো আমরা জানি, ওনারাই কিন্তু আপনার আন্দোলনের অগ্রণী মুখ, চেনা মুখ। কিন্তু ওনাদের মতোই, এমনকি কারণ কোনো কোনো ক্ষেত্রে ওনাদের চেয়েও বেশি, কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়েও শতগুণে বেশি অবদান রেখেছে সাধারণ নাম না জানা মানুষ, মরে গেছে, আমরা জানি না তাদের। তো প্রত্যেকটা মানুষ হিরোতে পরিণত হয়েছিল তখন। প্রত্যেকটা মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে
রাস্তায় নেমে এসেছিল। এরকম অভূতপূর্ব ঘটনা জীবদ্দশায় দেখবো এটা ভাবতে পারি নাই। আপনি জানেন জাহেদ, আমি 1982 সন থেকে মোটামুটি সাংবাদিকতা করি, দেশের খবর রাখি। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন হয় নাই। এত বড় একটা আন্দোলনের একটা ছোট্ট অংশ যে ছিলাম, এটাই জীবনের সবচেয়ে বড় শান্তি। আপনার কাছে এই সরকারের প্রায় 7 মাস জি। হয়ে গেল, তো এই 7 মাস পরে আপনার কাছে কি মনে হয় যে জুলাই আন্দোলন রাইট ট্র্যাকে আছে এখন? অবশ্যই আছে। শোনেন, একটা বিষয়কে আমি সবাইকে অনুরোধ করব, দেখেন আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আপনি বিপ্লব পরবর্তী পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা দেখেন কিরকম অবস্থা হয়। আপনি আজকে সিরিয়ার দিকে তাকায় দেখেন কি অবস্থা, মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন। তিউনিশিয়াকে নিয়ে যে আমরা গর্ব করতাম, আরব বসন্ত একমাত্র তিউনিশিয়াতে সাকসেসফুল হয়েছে, কি অবস্থা হয়েছে দেখেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ কি অবস্থা হয়েছিল চিন্তা করেন। সেটার তুলনায় আমরা এখনও খুব খারাপ অবস্থাতে নাই, ভালোই আছি। আমি একটা জিনিস বলি কি, ধরেন সরকারে আসার পর টের পেলাম যে শেখ হাসিনা 15 বছর শাসনকালে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। আমি বাড়িয়ে বলছি না, ডিটেইল সময় থাকলে আপনাদের ব্যাখ্যা করে করে বলতাম। প্রতিটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে উনি নিজেই একক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। প্রত্যেকটা সিস্টেমকে ধ্বংস করে উনি নিজেই একাই একটা সিস্টেমে পরিণত হয়েছিলেন। যে উনার চোখের ইশারাই হচ্ছে সংবিধানের ভাষা, উনার তর্জনী হচ্ছে শাসনের ভাষা। তো উনি যখন জনগণের রুদ্র রোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তারপরে ওই সিস্টেমটাও চলে গেছে। প্রতিষ্ঠান তো ধ্বংস করে গেছে, তো একটা খুবই কুৎসিত হলো একটা সিস্টেম ছিল, সেটা শেখ হাসিনা নিজে, তো সেটা চলে গেছে। তারপরে উনি তো সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছেন। এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা কাজ করছি। আমি জানি আপনাদের কাছে মনে হবে যে একটা এক্সকিউজ দিচ্ছি, কিন্তু পরিচিত যারা সরকারে কাজ করে একটু খবর নিয়ে দেখেন। জাস্ট আপনারা এটা বাদ দেন, আপনারা জাস্ট বিচার বিভাগটার দিকে তাকান, এটা কি অবস্থায় ছিল, পুলিশ কি অবস্থায় ছিল বলেন। তো সেটাকে এরকম র্যাডিক্যালি চেঞ্জ করে একটা জনমুখী একটা প্রতিষ্ঠানে পরিণত করা, এটা অনেক বড় টাস্ক। আমি মানে এক্সকিউজ দিচ্ছি না, আমাদের কয়েকটা জিনিস আপনাদের বলতে পারি খুব গর্বের সাথে। আমাদের সাথে শেখ হাসিনা শাসন আমলের পার্থক্য হচ্ছে, আমাদের সরকারে থাকা কোনো মানুষ অসৎ না, আমাদের কোনো হীন পলিটিক্যাল এজেন্ডা নাই, আমরা নির্যাতন করি না, আমাদের কোনো উপদেষ্টা মানে সরকারের কারো অবমাননা হয়েছে, আমার নামে কত বাজে কথা রিপোর্ট হয় আপনি জানেন, আমরা কোনো মামলা করিনি। এই জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করিনি, কোনো মামলা করিনি। শেখ হাসিনার আমলে সরকার পুলিশ গায়েবী মামলা করতো, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো গায়েবী মামলা করা হয়নি, কোনো মামলা করা হয়নি গায়েবী মামলা, সাধারণ মানুষ করেছে। আমরা অত্যাচারী না, আমরা মিথ্যাবাদী না, আমরা অসৎ না, এটা হচ্ছে আমাদের সাথে শেখ হাসিনা সরকারের পার্থক্য। আর একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছি দেখে, ধ্বংসস্তূপ প্রতিষ্ঠান, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখে আমরা খুব যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল আমাদের, ততটা পারছি না। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটি আছে, বারবারই উচ্চারিত হয় যে জি। আপনি যে কথাগুলো বললেন যে এগুলো হয়তো আপনারা না, জি। কিন্তু আপনারা সরকার পরিচালনায় যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারেননি। আপনার ক্যাবিনেটে হতে যারা পারে। আছেন তাদের অনেকের ব্যাপারে এই অভিযোগগুলো আসে। হতে পারে, কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কি সরকার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আসছি? আর আপনি যদি জাহেদ, আপনি অনেক অভিজ্ঞ একজন সাংবাদিক, আগের যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো ছিল তাদের কি কাজ ছিল? সমস্ত প্রতিষ্ঠান সুদৃঢ়ভাবে আছে, সবাই মিলে হেল্প করছে, একটা ছোট্ট নির্বাচন করে দিয়ে চলে যেত, কিচ্ছু করে না, একটা টাস্ক জাস্ট রুটিন ফাংশন। সো আমরা এই কাজে তো আমাদের কারো তো অভিজ্ঞতা ছিল না, আমরা সবাই চেষ্টা করি, আমাদের ভুল থাকতে পারে, আমরা চেষ্টা করি, ভুল থাকলে লজ্জা পাই, স্বীকার করি, আবার চেষ্টা করি, এবং সারা দিন রাত কাজ করি। শনিবার অফিস করি, মাঝে মাঝে শুক্রবার অফিস করি। দিনের মধ্যে আপনার কখনোই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আপনি জানেন, ওখানে পরিশ্রম টরিশ্রম অত ছিল না, কখনোই বোধহয় 4-5 ঘন্টার বেশি পরিশ্রম করতাম না আগে। এখন কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করি। এখন ভাই চেষ্টা করি। এখন না, এটা তো আপনারা পরিশ্রম করেন। আমরা রিসেন্টলি দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় জি। সংবাদ সম্মেলন করছেন। না উনি উনি বলছেন আজকে ভোরেও উনি 4টা জি থানা জি ভিজিট করেছেন। জি আমি জানি, আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কন্ট্রোলে না আসে, আপনারা যে পরিশ্রম করছেন এটার আউটকাম, এটার রেজাল্টটা যদি না আপনার আসে, সাথে আপনারা রিসেন্টলি, আমি একটু বলি যে রিসেন্টলি দেখা যাচ্ছে এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসছে। এটা গত কয়েক বছরের ভিতর, বিশেষ করে এই স্বৈরাচারের আমলে দেখা যেত রমজান আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়, অথবা শেষ দিকে এসে আরেকটা জিনিস হয়েছিল যে 1 মাস আগে দাম অনেকটা বেড়ে যেত, আবার রোজার সময় লোক দেখানো কমতো। কিন্তু এবার সত্যিকার ভাবে রোজার সময় জিনিসপত্রের দাম অনেকটা কমে আসছে, অনেকটা সহনীয় পর্যায়ে আসছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সাম্প্রতিক কয়েকটি ঘটনার যদি আমি বিশেষভাবে বলি, দর্শনের ঘটনা বলে, জি 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 কিংবা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে মনে হচ্ছে।
যে আপনি একজন আমি সিনিয়র জি অ্যাডভাইজার হিসেবে আপনি কি জি মনে করেন এটা? আমি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা আমাদের জন্য অত্যন্ত বড় মনস্তাপের বিষয়। আমাদেরও পরিবার আছে, পরিবার থেকে অত্যন্ত কঠোর সমালোচনা শুনি, বন্ধু বান্ধব থেকে কঠোর সমালোচনা শুনি। আমি শুধু আপনাদের বলবো এই সময় বিশেষভাবে খারাপ হয়েছে। আবার ধরেন 2 মাস আগে এত খারাপ ছিল না, ইনশাল্লাহ আবার 1 মাস পর পরিস্থিতি আবার ভালো হবে। এটা কার্ভের মতো আছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের বারবার বলি, দেখেন আমরা একটা ধ্বংসপ্রাপ্ত পুলিশ সার্ভিসকে নিয়ে কাজ করছি। যারা আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় অনেকে নিয়োগ পেয়েছিল, অনেকের হতোদ্যম অবস্থা আছে, সাহস পায় না। আমরা যখন একটা মিটিং করছিলাম কিছুদিন আগে, আমাদেরকে ধরেন একটা উদাহরণ হিসেবে আপনাকে বলি, আমাদেরকে একজন পুলিশের বড় কর্মকর্তা বলছেন যে আমাদের পুলিশ কি করবে বুঝতে পারে না। পুলিশ কি যে বিক্ষুব্ধ জনতা যে আছে ওকে ঠেকানোর জন্য রাস্তাঘাট যারা আটকে রাখে তাদেরকে মারবে, নাকি বুঝে সুঝে পরাজয় স্বীকার করে ওখানে চলে চলে আসবে, আসবে। মানে কতটা মানবিক হবে এটা পুলিশ বুঝতে পারে না। শেখ হাসিনার আমলে পুলিশ একদম ওদের ডিএনএ এর মধ্যে ছিল পিটাও, এটা ছাড়া অন্য কিছু ছিল না, পিটাও। ছাত্রলীগ বা নিজের দলের লোক হলে কিচ্ছু করবা না, অন্য দলের লোক হলে পিটাও, কোনো নির্দেশ দিতে হতো না। এখন আমাদের সমস্যাটা হয় কি, এখন আমরা যদি বলতে যাই যে পুলিশকে আচ্ছা ঠিক আছে আগের মতো পিটাও, তখন আপনার ধরেন আমাদের আলোচনা সবাই তুললো যে না, মেয়েদের কোনোভাবে পিটানো যাবে না, অবশ্যই যাবে না। তারপর বললো একদল যে ছাত্রদেরকে পিটানো যাবে না, আচ্ছা ঠিক যাবে না। সাংবাদিকদের পিটানো যাবে না, যাবে না। হুজুরদেরকে পিটানো যাবে না, যাবে না। তাহলে আপনি যদি, পুলিশ তো জানেই না কিভাবে কি ডিল করবে। পুলিশকে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম একটা সময়ের সামনে মুখোমুখি হইতে হয় নাই। সে সারা জীবন আসছে পিটায়। এখন সবচেয়ে বেশি বিক্ষুব্ধ মানুষের ভিড়, কারণ মানুষ অনেক বেশি স্বাধীন এখন। মানুষের এখন অনেক ভেতরের যন্ত্রণা, 15 বছরের দাবি টাবি সব কিছু নিয়ে রাস্তায় নামছে। এই এত দাবি, ধরেন 200-300 মিছিল হয়েছে, এর মধ্যে ঢাকা শহর আন্দোলন হয়েছে। এই আন্দোলনকে এত ফ্রিকুয়েন্ট আন্দোলন, এত মুক্ত মানুষকে আন্দোলনকে ট্যাকল করার অভিজ্ঞতা পুলিশের নাই। প্লাস পুলিশ একটাই অভিজ্ঞতা ছিল পিটানো। কারণ তারা আমরা বলি না, তোমরা সহনশীল হইতে হবে, মানে মানবিক আপনি হইতে বলতে হবে। চাচ্ছেন তাহলে কি মানবিক পুলিশ হতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে এবং সেটা পুলিশ একটা, আরেকটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এখন ধরেন যারা, ধরুন তথ্য আপা 15 বছর যাবত একরকম ভাবে চাকরি করছে, হঠাৎ এখানে এসে বলো এক্ষুনি তাকে আপনার ওই রাজস্ব বাজেটে তার চাকরি ঢুকাতে হবে। সবাই তার 15 বছরে শেখ হাসিনার ভয়ে যেই যৌক্তিক কথাগুলো বলতে পারে নাই, সবকিছু নিয়ে রাস্তায় নামছেন। নামছে ফাইন, ওরা তো নামবে, কিন্তু আমাদের সরকারের সামর্থ্য যেটা, শেখ হাসিনা তো সব লুট করেও নিয়ে গেছে, তো আমার তো টাকাও নাই। তো না ধরেন তো এই পুলিশ এই পুলিশ বাহিনীতে কি লোকবল নিয়োগের কথা বলা হচ্ছে, যে কিন্তু লোক এটাও তো আপনারা যথেষ্ট এ ভাই, ব্যাপারে তৎপরতা দেখা যাচ্ছে পুলিশে না। লোক নিয়োগ করতে যত তাড়াতাড়ি করেন না কেন আপনি, পুলিশে লোক নিয়োগ করতে কমপক্ষে 6 মাস লাগে। আমাদের ফার্স্ট ব্যাচ মাসখানেকের মধ্যে রিক্রুটেড হয়ে ইন্ডাক্টেড হয়ে যাচ্ছে, চাকরি শুরু করছে। সময় তো লাগে। ধরেন আপনাকে আমি একটা কথা বলি, যেমন ধরেন আপনি প্রায় দেখবেন যে বিচার হচ্ছে না, বিচারে ঢিলামি হচ্ছে, বিচার হচ্ছে। আপনাদেরকে বিনয়ের সাথে বলি, জামাতে ইসলামের লিডারদেরকে, যাদেরকে আপনার জঘন্য বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, তাদের বিচারের ক্ষেত্রে অ্যাভারেজে 2.5 বছর লেগেছে। আপনি তো সাংবাদিক, আমি কি মিথ্যা কথা বলছি না ভাই? না 2.5 বছর। তা 2.5 বছর লাগছে যেই বিচার, সেই বিচার আমি কেমনে 6 মাসে করব? আর এই বিচারটা আমার ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না, ন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না। আমাদের যে প্রসিকিউশন টিম আছে, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমি দায়িত্ব নেওয়ার পর সর্বাত্মক দ্রুততার সাথে এই টিমগুলো গঠন করে দিয়েছি। আমাদের পূর্তমন্ত্রী আমরা রেগুলার ভিজিটে যেতাম যাতে কোর্ট ভবনটা তাড়াতাড়ি তৈরি হয়। আমরা কোর্ট ভবন, তো ইঞ্জিনিয়ার বলেছে, একটু বলি ভাই, ইঞ্জিনিয়ার বলেছে কোর্ট ভবন পুরাপুরি ঠিক করতে, পুরনো হাইকোর্টে বলছে 3 মাস লাগবে কমপক্ষে। আমরা বলছি এটা আপনাকে 3 সপ্তাহে করতে হবে। আমরা প্রতিদিন মনিটর করে এটা করেছি। এখন আমাদের সব কিছু তো প্রতিদিন এসে কি আমি আপনাদের বলবো ভাই আজকে এই করেছি, আজকে এই করেছি, আজকে এই করেছি। আর আমি খুব বিনয়ের সাথে বলি, ধরেন আমরা অনেক চেষ্টা করি, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করি। এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, এক্সপেকটেশন আনপ্রেসিডেন্টেডলি হাই হয়ে গেছে। মানুষের এক্সপেকটেশন, মানুষের প্রতিবাদ করার ভাষা, প্রতিবাদ করার সুযোগ, এত রকম বঞ্চনা, এত রকম টেনশন সমাজে। তারপরে হচ্ছে আপনার ডিপ্লিটেড পুলিশ ফোর্স, বিচার বিভাগের মধ্যে সমস্যা আছে। সেই জন্য আমাদের চেষ্টার তুলনায় কাজের ভলিউমটা অনেক বেশি, সেজন্য মনে হচ্ছে যে আমরা তেমন কাজ করি না। বিচারের প্রসঙ্গ যেখানে আসলো, আপনি তো অতি সম্প্রতি জেনেভায় গিয়েছিলেন। জি। সেখানে জাতিসংঘ শেখ হাসিনার এবং তার সহযোগী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তার উপর একটা ডিটেলস রিপোর্ট দিয়েছে। জি। তো এই জেনেভার অভিজ্ঞতাটা যদি একটু আপনাদেরকে শেয়ার করেন আমাদের দর্শক জেনেভাতে আপনার ভলকার টার্ক যে আছেন, উনি OHCHR এর প্রধান, সারা বিশ্বে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি।
তো ওনারা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমন্ত্রণে ওনারা যে থরো ইনভেস্টিগেশন করেছেন, সম্পূর্ণ ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করেছেন। কী করেছেন ইনভেস্টিগেশন সেটা করার সময় আমরা জানতাম না, খালি জানতাম ওনাদের সাথে কথা বলছে, ওনাদের সাথে কথা বলছে, সেটাও সব ক্ষেত্রে জানতাম না। তো এই রিপোর্ট আসার পর এটা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করেছে, কারণ এখানে অথেন্টিক প্রুফ আছে। একটা ইন্টারন্যাশনাল ইম্পার্শিয়াল ইউনাইটেড নেশনস সে তদন্ত করে দেখছে যে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল। এখন আপনারা দেখছেন কিছু ভিডিও ফুটেজ বের হচ্ছে, শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন লেথাল ওয়েপেন ইউজ করার জন্য, সরাসরি মানুষ মারার জন্য। আমরা চ্যালেঞ্জ করলাম এই ভিডিওগুলোর অথেন্টিসিটি পৃথিবীর যে কোনো জায়গায় প্রমাণ করা, দেখেন এগুলো সত্য কিনা। আমরা 100% কনফিডেন্ট এগুলি সত্যি ঘটনা। আমাদের কাছে আরও এভিডেন্স আছে, চাঞ্চল্যকর এভিডেন্স আছে, বিচারের স্বার্থে সেগুলি আমরা এখনই প্রকাশ করছি না। আমরা মনে করি যেই অপরাধ হয়েছে, যেই সাক্ষ্য প্রমাণ আছে, সম্পূর্ণ ন্যায় বিচার করার মাধ্যমেই তাদেরকে যথোপযুক্ত বিচারের কাঠগড়ায় এটা দাঁড় করানো কতদিন সম্ভব। সময় লাগতে পারে শেখ হাসিনার বিচার কিংবা এখন- তার সহযোগীদের বিচার এখন ধরেন- সম্পন্ন করতে? এখন ধরেন আমি একটা ইন্টারভিউতে এরকম যখন মানুষ জিজ্ঞেস করে টরে, আমি বলেছিলাম আমি আশা করছি বলে একটা টাইম বলেছিলাম। তো স্বাভাবিকভাবেই আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে ওনারা এটা পছন্দ করে নাই, ওনারা বলেছে এই ধরনের কথা যেন আমাদের পক্ষ থেকে না বলা হয়। ওনারা তো ইম্পার্শিয়াল, এটা তো প্রমাণ। উনি যে এই কথাটা বলেছে আদালত থেকে, যে ওনারা আইনমন্ত্রী কি বলছে এটাও কেয়ার করছে না, আইনমন্ত্রীও যেন এই ধরনের কথা না বলে না, বলে আপনি দিয়েছে। আইনের শিক্ষক হিসেবে কিংবা আমি আপনাকে মন্ত্রণালয়ের শুধু- দায়িত্ব হিসেবে না, আপনি তো বলতে মন্ত্রণালয়ের পারেন। দায়িত্ব হিসাবে আমি যেটুকু জানি সেটা হচ্ছে তদন্ত শেষ হয়ে, চার্জশিট হয়ে, চার্জ ফ্রেম হয়ে, একদম শুনানি পর্যায়ে যে বিচার কাজ, সেটা ইনশাল্লাহ মে মাসে শুরু হয়ে যাবে। মে মাসে শুরু হয়ে যাবে। এই মানে যেহেতু এটা আপনার অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে, জীবন্ত প্রমাণ রয়েছে, তো মানে এটা জাস্ট আমার ধারণা, একদম সম্পূর্ণ আমার ধারণা, যে মে মাসে যদি শুরু হয় ইনশাল্লাহ হয়তো আমরা আশা করতে পারি মানে এরপরে কয়েক মাসের মধ্যে হয়তো রায় হতে পারে আর কি। এগেইন এটা আমি আবার বলছি, এটা আমার প্রিজাম্পশন, এটা আমার ধারণা, এটা আমার অ্যাসেসমেন্ট, এর চেয়ে বেশি কিছু না আর কি। বিচার বিভাগের ব্যাপারে আমি একটু জানতে চাই। মানুষের একটা আগ্রহ আছে যে বিচারপতিদের মধ্যে জি অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা মানুষের উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, ইভেন ঘুষ দুর্নীতির সাথে জড়িত, এরকম প্রমাণও বিভিন্ন সময় মিডিয়া আমরা দেখেছি। কিন্তু বিচার বিভাগের সংস্কারটা কি সেই পর্যায়ে হয়েছে এখন পর্যন্ত? কি আমরা এটা আচ্ছা, বলতে পারি? আপনি যদি উচ্চ আদালতে কথা বলেন, উচ্চ আদালতে আপিলের ডিভিশনে তো সমস্ত জাজই চলে গেছে। আপিলের ডিভিশন শুধু হয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনের তো অনেক নাম হাইকোর্ট আসছে। ডিভিশনে এটা চিফ জাস্টিস এখতিয়ার। এই যে আপনারা ধরেন অন্যান্য যারা অত্যন্ত সম্মানিত মানুষ আছেন, ওনাদের এখতিয়ারের ব্যাপারে আমরা প্রশ্ন করেন, আমি একটু আনইজি অবস্থায় পড়ি। শুধু এইটুকু বলি, উনি ওনার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। 12 জনের ব্যাপারে অলরেডি আপনারা জানেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার ডিসিশন নিয়েছে। আপনারা আমার ধারণা হয়তো আরও ভবিষ্যতে ওনারা নিতে পারেন। আর কিছু জাজ তো আছে আপনার রিটায়ার করে গেছেন, তো হয়তো আপনার উচ্চ আদালতের স্বাধীনতা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, এর চেয়ে বেশি আর কিছু নেওয়ার আছে বলে আমি মনে করি না, যদি আপনি আইনগতভাবে যান। আমি ভিন্ন প্রসঙ্গে একটু আসি, যে সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, জি এবং আমরা জানি যে ইতিমধ্যেই মূল যে 6টা সংস্কার কমিশন আছে তারা তাদের জি। রিপোর্ট দিয়েছে, এবং প্রাথমিকভাবে আপনারা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছিলেন। এখন জুলাই প্রস্তাবনা, যেটা বলা হচ্ছে চার্টার, জুলাই জি। চার্টার, যেটা এইটার মাধ্যমে একটা সংস্কারের একটা রূপরেখা আপনারা দিয়ে যেতে চাচ্ছেন। তো এই সংস্কার প্রস্তাবগুলো আসলে আমরা এই জুলাই চার্টারটা কতদিন লাগতে পারে এটা চূড়ান্ত রূপ আচ্ছা, নিতে? আপনাকে আমি একটু একটা জিনিস বলি। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি দেখেছি সমস্ত রাজনৈতিক দলই সংস্কার চায়। জি। সমস্যাটা কোন জায়গায়? কোনো রাজনৈতিক দল মনে করে সংস্কার বাস্তবায়ন করে কি ইলেকশন, তাহলে তো ইলেকশন দেরি হয়ে যাবে। আবার কোনো রাজনৈতিক দল মনে করে না, সংস্কার করেই ইলেকশন করা উচিত, নাহলে ইলেকশনের পর যে দল জিতবে সে হয়তো সংস্কার করবে না। বিরোধটা এই জায়গা, অন্য কোনো জায়গায় বিরোধ না, সবাই সংস্কার চায়, কম আর বেশি। না, আরো দু একটা বিষয় আছে। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে জামাত যেটা খুব জোর দিয়ে বলছে যে প্রপোর্শনেট সেটা মেম্বারশিপ, আছে, সেটা আছে। যেটা বিএনপি যেটার সাথে একমত না। আবার ছাত্ররা বলতেছে কনস্টিটিউশনাল ইলেকশন করতে হবে।